চলছে নেতানিয়াহু প্রশাসনের হামলা। ইরানের মিসাইল ঠেকাতে দ্বিগুণ খরচ ইসরায়েলের। $20 কোটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তেল আবিবের ব্যয় $45 কোটি। ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সাথে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি, নিহত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর 31 সদস্য। হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। রাজনৈতিক কাউন্সিলের শীর্ষ এক নেতা বলেছেন, ইসরায়েলি বাহিনী যেই ভূখণ্ডের দখল নিতে চাইবে সেটি তাদের কবরস্থান হবে। এদিকে টানা পঞ্চম দিনের মতো লেবাননে চলছে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান। জোরালো হামলা এবং প্রতিরোধ করছে হিজবুল্লাহ যোদ্ধারা। দায়েশ শহরে নেতানিয়াহু বাহিনীর সাথে দফায় দফায় তুমুল সংঘর্ষ হয়েছে হিজবুল্লাহ যোদ্ধাদের। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অব্যাহত হিজবুল্লাহর রকেট হামলা। ইসরায়েলি অভিযান জোরদারের জবাবে আরো তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে গোষ্ঠীটি। স্থল অভিযানে ইসরায়েলি সেনাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার দাবি সশস্ত্র যোদ্ধাদের। লাগাতার 5 দিন ধরে চেষ্টার পরও লেবানিজ ভূখণ্ডে সুবিধা করতে পারছে না নেতানিয়াহু বাহিনী। অপরিচিত জায়গায় প্রবেশের সুযোগ করে দিয়ে আইডিএফ সেনাদের উপর অতর্কিত হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। রীতিমতো নাজেহাল দশায় ইহুদি সেনারা। সবচেয়ে কোণঠাসা পরিস্থিতি দক্ষিণাঞ্চলীয় ওদাইসা শহরে, যেটিকে লেবাননে ঢোকার মূল প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। তবে বৈরুত সহ দক্ষিণ লেবাননে অব্যাহত রয়েছে দফায় দফায় বিমান হামলা। ইসরায়েলি তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত রাজধানীর দাহিয়া এলাকা। ট্রিপলিতেও হয়েছে ড্রোন হামলা। বিমানবন্দরের কাছাকাছি এলাকাতে হয়েছে বোমা বর্ষণ। এর আগে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় 2টি অঞ্চল খালি করার নির্দেশ দেয় ইসরায়েল। এমন পরিস্থিতিতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির রাজনৈতিক কাউন্সিলের ডেপুটি প্রধান মাহমুদ কাতামি বলেন, ইহুদি ভূখণ্ডে স্থল অভিযানের জন্য পুরোপুরি প্রস্তুত সশস্ত্র যোদ্ধারা। অনেক রহমান, যমুনা নিউজ। বারবারই লেবাননের স্বাস্থ্য খাতকে টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েল। গেল 24 ঘন্টায় নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত 28 স্বাস্থ্যকর্মীর প্রাণ গেছে। ক্ষতিগ্রস্ত 20টিরও বেশি হাসপাতাল এবং মেডিকেল সেন্টার। এই লাগাতার হামলায় চিকিৎসা সেবাই বন্ধ রয়েছে অন্তত 40টি চিকিৎসা কেন্দ্রে। এই অবস্থায় কঠিন বিপর্যয়ের মুখে পড়েছে লেবাননের স্বাস্থ্য খাত। গেল কয়েকদিন ধরে লেবাননে জোরালো হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, যার বেশিরভাগেরই টার্গেট বৈরুতের হাসপাতাল, চিকিৎসা কর্মীদের অবস্থান এবং চিকিৎসা স্থাপনা। এমন অবস্থায় বিপর্যয়ের মুখে লেবাননের স্বাস্থ্য খাত। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলার শিকার 20টিরও বেশি হাসপাতাল এবং মেডিকেল সেন্টার। শতাধিক চিকিৎসা কর্মীর অবস্থান লক্ষ্য করে চলে হামলা। 2 দিনে প্রাণ হারিয়েছেন অন্তত 39 স্বাস্থ্যকর্মী। স্বাস্থ্য খাত টার্গেট করে একের পর এক নির্বিচার এই হামলার নিন্দা জানিয়েছেন লেবানিজ স্বাস্থ্যমন্ত্রী। হামলায় আহতরা স্বাস্থ্যসেবার সুযোগ পাচ্ছেন না। তাদের একের পর এক হামলায় এটা আরো কঠিন হয়ে উঠছে। মানুষ এখন হাসপাতালে যেতে ভয় পায়, অ্যাম্বুলেন্সে চড়তে ভয় পায়, কারণ সেখানেই হামলা করা হচ্ছে। যে স্থানগুলো মানুষের জন্য নিরাপদ আশ্রয় হওয়ার কথা ছিল, সেগুলি এখন ইসরায়েলি বাহিনীর টার্গেট। এদিকে লেবাননের চিকিৎসা স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের হামলায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির দাবি, ইসরায়েলি হামলার মুখে বাধ্য হয়ে সেবা বন্ধ রয়েছে লেবাননের অন্তত 40টি চিকিৎসা কেন্দ্রে। এই মুহূর্তে হাসপাতালগুলো কোনো মতে হতাহতদের চিকিৎসা দিয়ে যাচ্ছে। তবে এভাবে হামলা চালাতে থাকলে তা কতদিন চালিয়ে যেতে পারবে সেটিই চিন্তার বিষয়। পূর্ণ সক্ষমতা দিয়ে তাদের পক্ষে এটা সামাল দেওয়া সম্ভব না। প্রায় 1 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন প্রায় 2000 লেবানিজ। অনেক রহমান, যমুনা নিউজ। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের হামলায় কমপক্ষে ইসরায়েলি 2 সেনা নিহত হয়েছে। তেল আবিবের দখলকৃত গোলান মালভূমিতে ড্রোন হামলা চালায় গোষ্ঠীটি। এতে করে আহত হয়েছে আরো অন্তত 24 জন, যার মধ্যে 2 জনের অবস্থায় আশঙ্কাজনক। শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবারের এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের নাম পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। 2টি লাদেন ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছিল। এর মধ্যে একটি ভূপাতিত করা হলেও আরেকটি আঘাত হানে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে।
মঙ্গলবারের হামলায় প্রায় 20 কোটি ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, আর সেগুলো ভূপাতিতে তেল আবিবের আনুমানিক খরচ হয়েছে 45 কোটি ডলার। গণমাধ্যমগুলো বলছে চলমান যুদ্ধে প্রতিরক্ষা খাতে যে পরিমাণে ব্যয় করতে হচ্ছে ইসরায়েলকে, মার্কিন সহায়তা না পেলে তা সামাল দেওয়া কঠিন হতো। ইসরায়েলি ভূখণ্ডে গতবারের চেয়েও এবার আরো শক্তিশালী হামলা চালিয়েছে ইরান। বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে ইসরায়েলের ক্ষয়ক্ষতির চিত্র। তেহরান প্রায় 200 মিসাইল ছুড়লেও বেশিরভাগই অবশ্য ভূপাতিতের দাবি ইসরায়েলের। ধারণা করা হচ্ছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো 2 ও 3 দিয়ে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। এবারের হামলা ঠেকাতে আয়রন ডোম ও ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবহার করা হয়েছে কিনা সেটি স্পষ্ট নয়। ইরানের দাবি এবার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তারা। ব্যবহার করেছে শব্দের চেয়ে 5 গুণ গতিসম্পন্ন খাইবার ফাত্তার মতো মিসাইল, যেগুলো বেশ ব্যয়বহুল। প্রতিটি মিসাইলের পেছনে ইরানের ব্যয় প্রায় $1 মিলিয়ন, অর্থাৎ ইসরায়েলের অভিযানে এক রাতেই প্রায় $200 মিলিয়ন খরচ করেছে দেশটি। অবশ্য ইরানের দ্বিগুণের বেশি অর্থ গুনতে হয়েছে ইসরায়েলকে। দেশটির গণমাধ্যমগুলো বলছে অ্যারো 2-র একটি ইন্টারসেপ্টরের পেছনে ইসরায়েলের ব্যয় হয় $3 মিলিয়ন, আর অ্যারো 3-এর ক্ষেত্রে এই খরচ দাঁড়ায় $2 মিলিয়ন। অর্থাৎ মঙ্গলবার রাতে ইরানের হামলা প্রতিহত ইসরায়েল যদি 180টি অ্যারো মিসাইল ব্যবহার করে থাকে, তবে তাদের খরচ হয়েছে আনুমানিক $450 মিলিয়ন। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিষেধাজ্ঞায় জর্জরিত হলেও চলতি বছর এ পর্যন্ত $35 বিলিয়ন তেল রফতানি করেছে ইরান। অর্থাৎ ইসরায়েলে হামলা যে অর্থ ব্যয় হয়েছে তা তেহরানের মাত্র 2 দিনের তেল রফতানির আয়ের সমতুল্য। গাজায় আগ্রাসনের প্রতিবাদে গত 1 বছর ধরেই লেবানন, ইরাক, ইয়েমেন সহ বিভিন্ন ফ্রন্ট থেকে ইরান সমর্থিতদের হামলা ঠেকাতে হচ্ছে ইসরায়েলকে। এসব প্রতিহতে ব্যাপক ব্যয় হচ্ছে দেশটির। যদিও খরচের বেশিরভাগেরই যোগানদাতা যুক্তরাষ্ট্র। মার্কিন সহায়তা না পেলে প্রতিরক্ষা ব্যয় মেটাতে হিমশিম খেতে হতো তেল আবিবকে, মত বিশ্লেষকদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইসরায়েলের হামলার প্রতিশোধে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানো উচিত তেল আবিবের, এমন মত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শুক্রবার নর্থ ক্যারোলাইনার নির্বাচনী সমাবেশে এই ইস্যুতে কথা বলেন তিনি। প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থানের সমালোচনা করেন ট্রাম্প। বলেন, ইরানের পরমাণু স্থাপনা টার্গেট করে হামলায় সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত ভুল। ইসরায়েলে ইরানের হামলা ইস্যুতে গত বুধবার প্রেসিডেন্ট বাইডেনকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জানতে চান ইরানের পরমাণু কর্মসূচি টার্গেট করা হলে তাতে বাইডেন সমর্থন দেবেন কিনা। এর জবাবে না সূচক উত্তর দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। What do you think about Iran? Would you hit Iran? As long as they don't hit the nuclear stuff. পরমাণু অস্ত্র আমাদের সবচেয়ে বড় হুমকি। এই ঝুঁকি মোকাবেলায় আমাদের সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। প্রেসিডেন্ট বাইডেনকে যখন ইরান ইস্যুতে প্রশ্ন করা হয়েছে, তার বলা উচিত ছিল আগে পরমাণু স্থাপনায় হামলা চালানো উচিত, এরপর কি হবে পরে ভাবা যাবে। ইয়েমেনের একাধিক এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শুক্রবার এই হামলা চালানো হয়। দেশটির সংবাদ মাধ্যম আল মাসিরা টিভি জানিয়েছে, রাজধানী সানা ও হুদাইদা বন্দরে হামলা হয়েছে, তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে বেশ সরব ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিভিন্ন সাগর মহাসাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে প্রতিবাদ জানাচ্ছে। সম্প্রতি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়েছে তারা। হুথিকে ঠেকাতে সামরিক জোট গঠন করে ইয়েমেনে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইসরায়েলি হামলায় লেবাননের বেসামরিক প্রাণহানিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে জাতিসংঘ। এই সংস্থাটির মুখপাত্র জানিয়েছেন, বেসামরিক নাগরিকদের মৃত্যুতে মহাসচিব অ্যান্টনিও গুতেরেস গভীর উদ্বিগ্ন। সাধারণ মানুষকে রক্ষায় সব পক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘ মহাসচিব লেবাননে ক্রমবর্ধমান বেসামরিক প্রাণহানি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। আবার রাজধানী বৈরুত ইসরায়েলের ব্যাপক বিমান হামলার শিকার হচ্ছে, উদ্ধার কর্মীরা আহত হচ্ছেন। এছাড়া লেবাননের অন্যান্য অংশেও হামলা হচ্ছে। এসব হামলায় বেসামরিক প্রাণহানি অগ্রহণযোগ্য। বেসামরিক নাগরিক ও অবকাঠামো রক্ষায় সব পক্ষকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। কেবল নৃশংস যুদ্ধবাজি নয়, শিষ্টাচার বহির্ভূত আচরণের জন্য কুখ্যাতি রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তার মতো অভদ্র নোংরা কর্মকাণ্ড করা রাষ্ট্র বা সরকার প্রধান আর একজনও নেই। কম যান না তার স্ত্রীও। বিদেশ সফরে সুটকেস ভর্তি নোংরা কাপড় নিয়ে যাওয়া, নিজ দেশে অতিথি টেবিলে
জুতায় খাবার পরিবেশনের মতো বিদঘুটে সব কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে এই যুগলের, এবং বিশ্ব নেতাদের আসলে বহুবার অপ্রীতিকর আচরণ করতে দেখা গেছে তাদের। গাজা ও লেবাননে গণহত্যা আগ্রাসনের জেরে এই মুহূর্তে নিঃসন্দেহে বিশ্বজুড়ে ঘৃণিত এক নাম বেনিয়ামিন নেতানিয়াহু। নিজ দেশেও দুর্নীতি, বিভক্তিমূলক রাজনীতির জন্য সমালোচিত চরিত্র। তবে সবকিছু ছাপিয়ে নতুন করে আলোচনায় তার আচরণগত সমস্যা। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আত্মজীবনী প্রকাশের পর সামনে আসে বিষয়টি। এক সাক্ষাৎকারে বরিস নিজেই ফাটালেন বোমা। জানান 2017 সালে যুক্তরাজ্য সফরে তার ব্যক্তিগত টয়লেটে ঢুকে পড়েছিলেন নেতানিয়াহু। পরবর্তীতে একটি রেকর্ডিং ডিভাইস পাওয়া যায় সেখানে। এমন ঘটনা কিন্তু ইসরায়েলের মিত্রদের সাথে আরো হয়েছে। 2019 সালে মার্কিন সরকারের এক প্রতিবেদনে বলা হয় 2017 সালে হোয়াইট হাউস ও বিভিন্ন এলাকায় পাওয়া নজরদারি ডিভাইসের বেশিরভাগই ছিল ইসরায়েলের বসানো, যদিও বিষয়টি নিয়ে কোনো উচ্চবাচ্যই করেনি ট্রাম্প প্রশাসন। এটা গেল নজরদারি ইস্যু। খারাপ আচরণের জন্য যথেষ্ট সমালোচিত নেতানিয়াহু বিশ্ব নেতা বা বিদেশি কূটনীতিকদের অভিবাদনের জবাবে বহুবার অভদ্রতা করতে দেখা যাচ্ছে তাকে। এমনকি তার স্ত্রী সারার ব্যবহার নিয়েও আছে সমালোচনা। এই জুটির সবচেয়ে অদ্ভুত কর্মকাণ্ড হলো বিদেশ সফরে নোংরা কাপড় টেনে নেয়া। 2020 সালে হোয়াইট হাউসের কর্মীদের বরাতে ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করেছিল অন্য দেশের খরচে কাপড় ধোয়া নেতানিয়াহু ও তার স্ত্রীর অভ্যেস। প্রতিবারই 4 থেকে 5 সুটকেস ভর্তি কাপড় নিয়ে যান তারা, যেগুলো পাঠানো হয় অতিথি ভবনের লন্ড্রিতে। নিমন্ত্রণকারী হিসেবে অভদ্রতার নজির রেখেছেন নেতানিয়াহু। 2018 সালে তেল আবিব সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও তার স্ত্রী একি আবে। ডিনার টেবিলে ডেজার্ট পরিবেশন করা হয় এক জোড়া জুতার মধ্যে। সে ছবি প্রকাশের পর সমালোচনার ঝড় ওঠে জাপানে। ডরথি কাস্টিন, যমুনা নিউজ। ভারতের ছত্তিশগড়ের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে বন্দুকযুদ্ধে অন্তত 31 মাওবাদী নিহত হয়েছে। শুক্রবার রাজ্যের নারায়ণপুর দান্তেওয়াড়া সীমান্তবর্তী একটি জঙ্গলে এই ঘটনা ঘটেছে। সীমান্তবর্তী ওই এলাকায় প্রতিদিনের মতোই অভিযান পরিচালনা করছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাওবাদীরা। প্রাণে বাঁচতে পাল্টা গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। এতে বিদ্রোহী গোষ্ঠী 31 সদস্যের প্রাণ যায়। তবে এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কেউ হতাহত হয়েছে কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ভারী অস্ত্র ও গোলাবারুদ। আর ভারতের পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে কয়েক দশক ধরে তৎপর চীনপন্থী মাওবাদী গেরিলা যোদ্ধারা। যখন আমাদের ফোর্স চতুর্দিক থেকে তাদের ঘিরে ফেলে তখন তারা আমাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। আমরা এর জবাব গুলির মাধ্যমেই দেই। এই পুরো ঘটনা দুপুর 1টা থেকে সন্ধ্যা 8টার মধ্যে হয়েছে। মোট 31 মাওবাদীকে মারতে সক্ষম হয়েছি আমরা। বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিল ভারত সরকার। দেশের কেন্দ্রীয় মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে মোট 5টি ভাষা স্বীকৃতি পেয়েছে ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে। আর বাকি 4টি ভাষা হলো মারাঠি, পালি, অসমিয়া ও প্রাকৃত। ভারতের ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাওয়া প্রথম ভাষা তামিল। আর পরবর্তীতে এই তালিকায় যুক্ত হয় সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালায়ালাম, ওড়িশা ভাষা। বাংলা ভাষার স্বীকৃতিতে উচ্ছ্বসিত পশ্চিমবঙ্গের মানুষ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের দীর্ঘদিনের দাবি এবার পূরণ হয়েছে। অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1500 থেকে 2000 বছর বয়সী সমৃদ্ধ সাহিত্য নির্ভর ভাষাকে আদি ও ক্লাসিক্যাল মর্যাদা দেওয়া হয় ভারতে। আর এই স্বীকৃতি পেলে ভাষাটি প্রাচীন পাণ্ডুলিপি, শিলালিপি ও দুষ্প্রাপ্য গ্রন্থ সংরক্ষণ এবং গবেষণা ও সাহিত্য চর্চায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়। চরম নাটকীয়তায় রূপ নিল মহারাষ্ট্রের বিধানসভা। রাজ্যের ধাঙর গোষ্ঠী সংরক্ষণের প্রতিবাদে সচিবালয়ের 3 তলা থেকে ঝাঁপ দিলেন মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল। আর তার সাথে নিচে ঝাঁপ দেয় বিজেপির আদিবাসী সাংসদ হেমন্ত সাবরা ও বিধায়ক কিরণ লাহমাতেও। তবে কপালের জোরে সকলে বেঁচে যান। ভবনের দোতলা ও 3 তলার মাঝখানে বেছানো নিরাপত্তা জালে তারা আটকে যান এবং সেখান থেকে তাদেরকে আবার পুলিশ উদ্ধার করে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ধাঙর গোষ্ঠীর ভোটকে গুরুত্ব দিয়ে
দেয়, যার বিরুদ্ধে প্রতিবাদ করেন আদিবাসী সাংসদ ও বিধায়করা। পাকিস্তানের বিরোধী দল তেহরিক ইনসাফের সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাজধানী ইসলামাবাদে ইমরান খানের দলের সরকার বিরোধী বিক্ষোভে পুলিশ বাধা দিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করে দেশটির সরকার। বিক্ষোভের জেরে আটক করা হয়েছে পিটিআই বেশ কয়েকজন নেতাকর্মীকে এবং পিটিআই সমর্থকদের ইসলামাবাদ অভিমুখী মার্চ ঠেকাতে ব্যাপক কঠোর পদক্ষেপ নেয় সরকার। রাজধানীর সাথে সংযুক্ত বেশিরভাগ সড়কই বন্ধ করে দেওয়া হয়েছে, ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। এর পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় প্যারামিলিটারি ফোর্স, আর্মি ও রেঞ্জার্স মোতায়েন করা হয়েছে। হাইতিতে ভয়াবহ আকারে গ্যাং সহিংসতা ছড়িয়েছে। হামলা সংঘর্ষে এক সপ্তাহে কমপক্ষে 70 জনের প্রাণ গেছে। শুক্রবার এই তথ্য জানায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। দেশটির কেন্দ্রের ছোট একটি শহরে হয় এবারের সংঘাত এবং শহরের বিভিন্ন এলাকায় ঢুকে সন্ত্রাসীরা তাণ্ডব চালায়, এলোপাতাড়ি গুলি ছুড়ে যানবাহনে আগুন ধরিয়ে দেয়। প্রাণ ভয়ে বাসিন্দারা লুকায়। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ এবং নিরাপত্তা জোরদারের পাশাপাশি হামলায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সচলেও কাজ চলছে। গত কয়েক বছরের মধ্যে হাইতিতে এটি সবচেয়ে বড় হামলা বলে প্রশাসন জানিয়েছে। দেশটির রাজধানী পোর্ট অফ প্রিন্সে বিভিন্ন গোষ্ঠীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই এ ধরনের সহিংসতার ঘটনা ঘটে। থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় একটি অভয়াশ্রমের শতাধিক হাতি নিয়ে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ জানায় শুক্রবার দেশটির চিয়াংমাই প্রদেশে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে করে বিপাকে পড়ে ওই প্রদেশটিতে থাকা অভয়ারণ্যের শতাধিক হাতি। নিচু এলাকা হওয়ায় পানিতে জমে অভয়ারণ্যের বেশিরভাগ এলাকায় ডুবে যায়, এতে করে শতাধিক হাতিও ডুবে যায়। শনিবার সকাল থেকে এসব প্রাণীকে উদ্ধারের চেষ্টা চালায় কর্তৃপক্ষ। এখন পর্যন্ত 99টি হাতি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। এখনো 25টির মতো হাতি পানিবন্দী রয়েছে বলে জানানো হয়েছে। ভয়াবহ ভূমিধসে নিচের মাটি সরে গেছে, কোনো মতে রেল লাইন ঝুলে রয়েছে। এমন দৃশ্যই দেখা গেল ইউরোপের দেশ বসনিয়ায়। শুক্রবার তীব্র ঝড় বৃষ্টির জেরে বন্যার কবলে পড়ে দেশটির বিভিন্ন এলাকা। টানা বর্ষণে ভূমিধসে হয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জ্যাবলানিকা শহর। দুর্যোগে এ পর্যন্ত 19 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আরো 40 জন নিখোঁজ এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী সহ স্বেচ্ছাসেবী দলগুলো। মৃতের সংখ্যা আরও বাড়বে এমনটাই শঙ্কা করছে কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস জানিয়েছে শুক্রবার থেকে দেশটির বিভিন্ন এলাকায় মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সড়ক ও রেল লাইন বিধ্বস্ত হয়ে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন। এই যেন মানব সভ্যতার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা টিয়া পাখির ছাকের। পূর্ব আটলান্টিক উপকূলের এক শহরে দেখা মিলেছে হলদে সবুজ বর্ণের হাজার হাজার টিয়া পাখি। শহরায়নের জন্য গাছপালা কেটে পাহাড় এবং বন উজাড়ে বাস্তুহারা এই পাখিরা উপায় না পেয়ে এবার শহরেই বাসা বেঁধেছে। আর্জেন্টিনার হিলারিও আসকাসুবি শহরের আকাশের দিকে তাকালেই দেখা মেলে এক অনন্য দৃশ্যের। পুরো আকাশ ছেয়ে উড়ে বেড়াচ্ছে হলদে সবুজ বর্ণের হাজার হাজার টিয়া পাখি। বসে আছে বাড়ির ছাদ, গির্জা ও বৈদ্যুতিক খুঁটি জুড়ে। সারা বছর কম বেশি দেখা গেলেও শীতের শুরু থেকে বাড়তে থাকে পাখির সংখ্যা। দেশটিতে বনভূমির পরিমাণ কম থাকায় আশ্রয়ের খোঁজে ঝাঁক বেঁধে উড়ে এসেছে শহরে। সাধারণত বৌল পাহাড়ে বসবাস করে পাখিগুলো, কিন্তু গাছপালা উজাড়ের ফলে প্রতি বছর প্রায় 4% বেশি হারাচ্ছে বনভূমি। এর ফলে পাখিগুলো আশ্রয় ও খাবারের সন্ধানে শহরের দিকে চলে আসছে। এই সমস্যা সমাধানে যত দ্রুত সম্ভব আমাদের সকলের পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে। পাখিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে শহরের স্থানীয় বাসিন্দারা। অবিরাম কান ফাটানো চিৎকার ও চারপাশ নোংরা করার পাশাপাশি চলে আরো অনেক রকম উৎপাত। বৈদ্যুতিক খুঁটির তার কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলে পাখিগুলো, ফলে হুটহাট বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো শহর। উচ্চ শব্দ ও লেজার লাইটের মতো পদ্ধতি ব্যবহার করেও কমেনি এই সমস্যা। হুটহাট করে বিদ্যুৎ চলে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় ইন্টারনেট সংযোগ। এরপর খোঁজ নিয়ে দেখা যায় পাখিরা কামড়ে খুঁটির তার ছিঁড়ে ফেলার কারণে এই বিপত্তি ঘটছে। কখন ঠিক হবে কেউ জানে না, প্রায় প্রতিদিনই এরকম ঘটনা ঘটে। দেশটির পরিবেশবাদীরা বলছেন দ্রুত গাছপালা লাগিয়ে নতুন করে বনায়ন